প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো কিডনি রোগ চিকিৎসায় দীর্ঘসূত্রিতা এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, প্রাক্তন পরিচালক, জাতীয় কিডনি ইনস্টিটিউট অ্যান্ড ইউরোলজি বিভাগ। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর তানিয়া। কেমন আছেন স্যার? হ্যাঁ, আছি, করোনা পিরিয়ডে এখনো ভালো আছি। ভালো আছেন স্যার, অবশ্যই আমরা আশা করি আপনারা ভালো থাকেন। স্যার, এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের যে অনেক বড় একটা অনেক দিন ব্যাপী লকডাউন ছিল, সেই লকডাউনের এফেক্টটা কিন্তু আমরা এখন পাচ্ছি আস্তে আস্তে পাচ্ছি। তো একটু বলবেন স্যার, এখন করোনার অবস্থা আমাদের আসলে করোনা যেহেতু এখনো যায়নি, করোনা নিয়ে একটু কথা বলতেই হয়। হ্যাঁ, দেখুন, করোনার যেটা হলো, কালকে জানেন সব 2 মাসের ভিতরে সবচেয়ে কম মৃত্যু, মানে 102 জন, এবং শনাক্তের হারও সবচেয়ে কম 13%, যেখানে আমরা 31% 30% ছিল। তো 2 মাসের পরে একটা ভালো লক্ষণ। জানেন আপনি যে কঠিন লকডাউনের ইফেক্ট, ডেফিনেটলি দেয়ার ইজ এফেক্ট। তবু কিন্তু আমরা 25,000 এর উপরে প্রাণ আমাদের দেশে গেছে। বিশ্বে অবশ্য আপনি জানেন প্রায় 44 লক্ষ মৃত্যুবরণ করছে। শনাক্তের সংখ্যাও কম না, আমাদের 14,80,000 মতো শনাক্ত। এখন যেটা হলো যে আমরা সরকার এখন ধীরে ধীরে সবকিছু খুলে দেওয়ার চিন্তা করছেন, এবং সেটাই করা উচিত। জীবন জীবিকার জন্য যেই মল মটেল এগুলি যে বন্ধ ছিল, তারা তো খুবই দুরবস্থায় ছিল। তো সরকার সিদ্ধান্ত, যেটা আগামী সেপ্টেম্বর মাস থেকে হয়তো স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো খোলা, সেটা একটা ভালো সিদ্ধান্ত। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যদি আমরা স্বাস্থ্য বিধি না মানি। আমরা কিন্তু 1.5 বছরে এই জিনিসটা বুঝতে পেরেছি যে ভাইরাসটা কিন্তু আপনি যদি একে সম্মান করেন, অর্থাৎ আপনি একে যদি দূরত্ব সুরক্ষা রাখতে হন, আপনি কিন্তু স্বাস্থ্যবিধি মানতে হবে। সেই স্বাস্থ্যবিধি আবার বলি যে আমরা মাস্কটা পরি, সেই মাস্কটা পরে আপনি চলতে হবে। সোশ্যাল ডিস্টেন্স যদি পান, শারীরিক দূরত্ব সেটা যদি মেনটেন করতে পারেন, হাতটা ধুয়ে নেন, যতটুকু পারেন নিজের সুরক্ষা রাখেন। আর সর্দি কাশি বা যদি হয়, যদি আপনি মনে করেন, সরকার বিনা পয়সা টেস্ট করার ব্যবস্থা করে দিয়েছেন, সেটা আমি করে নেই। করে কি সুবিধা হয়? ওই লোকটা নিজেরই সুরক্ষা করলো, ওর পরিবারকে সুরক্ষা করলো, এবং সমাজকে সুরক্ষা করলো, একটা জাতিকে সুরক্ষা করলো। সেই জিনিসটা জানি আমরা ভুলে না যাই। আর কিছু আছে উপসর্গবিহীন, তারা ছড়িয়ে যাচ্ছে যে ভাইরাসটা, সেই জন্য সে যদি মাস্ক পরে, সে তো আর সমাজে ছড়াবে না। তা আমি মনে করি এখন কিন্তু সবাই এটা বুঝেছে। আগে যেমন বলতো যে এটা বড় লোকের রোগ, সেটা তো এখন নাই। এখন গ্রামে গঞ্জে দেখেন এই যে মৃত্যু সবকিছু কিন্তু ঢাকা এখন বেশি হচ্ছে, কিন্তু বাইরের থেকে আসতেছে, এবং বাইরের থেকে এখন কিন্তু মানুষ জানে যে সবাইকে ধরতে পারে করোনা। তো আমি মনে করি, এই দর্শকদের বলি যে আপনি মাস্কটা ইউজ করেন। এখন মাস্কের সম্বন্ধে এখন যে এই যে মানহীন মাস্ক বলেন, যাই হোক, প্রত্যেকদিন একটা করে মাস্ক হয়তো সবাই সম্ভব না। আমরা যে 3 লেয়ার কাপড়ের যে মাস্কটা, সেই মাস্কটা যদি 2টা 3টা থাকে, আপনি বাসায় সাবান পানি দিয়ে ধুয়ে রোদ্রে গরম করে আপনি এটা পরেন। এটা আপনি সাইকেল অনুযায়ী পরেন, কোনো অসুবিধা নেই। আপনি মাস্কটা পরলে আপনি নিজের সুরক্ষা থাকবেন, আপনি পরিবারের সুরক্ষা করবেন, এর উপরে কোনো বিকল্প নেই। তারপরে আমাদের সরকার এখন ভ্যাকসিনের যে উদ্যোগ, আপনি জানেন সরকারের সামর্থ্য আছে, প্রায় 1 সপ্তাহে প্রায় 50 লক্ষ ভ্যাকসিন সরকার, যদি ভ্যাকসিন আসে তাহলে ইনশাল্লাহ, যেটা আমরা বলছি 8 কোটি ভ্যাকসিন তো এই বছরেই চলে আসবে। আরেকটা ভালো খবর, যদি আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি, আপনি জানেন, তখন হয়তো আমরা আরো সুরক্ষা যাব। তবে এই রোগ কিন্তু সহজে যাবে না, এটা যে এরকম না যে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো একে নিয়ে আমাদের চলতে হবে। আমি স্যার কোথায় পড়েছিলাম কোন একটা সোশ্যাল মিডিয়াতে, বা যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে যদি মানে এরকম আমরা যদি মানে এখন তো সব ছেড়ে দেয়া হয়েছে, যেমন বিভিন্ন পর্যটন এরিয়াগুলো কিন্তু একদম অনেক জনসমাগম হচ্ছে, সেক্ষেত্রে থার্ড ওয়েভ যেটা, এটা কি আসতে পারে কিনা, সেই জন্য এটা তো আশঙ্কা থাকবে। আশঙ্কা এক্সপার্টরা তারা, আমরা বুঝি এটা, যে আপনি যদি সুরক্ষায় না থাকেন, ভাইরাস তো আছে, ভাইরাস তো সোশ্যাল, ভাইরাস তো ছড়াবেই। তো সেই ছড়াটাকে যদি আপনি প্রোটেকশন না করেন, আপনি যদি বেশি আত্মতৃপ্তি ইয়েতে থাকেন যে আমি ভালো হয়ে গেছি, এখন চলছি, সবাই খুলে দিছে, না, আপনি কি কিন্তু এটা থাকতে, নাহলে আবার এই যে এটা তো থার্ড টাইম আমরা যেটা দেখতেছি, আবার আসতে পারে, এই ওয়েভটা আবার আসতে পারে। কাজেই আমাদের নিজেদের সুরক্ষার জন্য সবার বুঝতে হবে, আসলে তো সবারই ক্ষতি, ইন্ডিভিজুয়াল আমারও ক্ষতি, পরিবারের ক্ষতি, সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, এটা বুঝতে হবে। এখন যারা এটা খুলতেছেন তারাও কিন্তু এটা উপলব্ধি করছেন
যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, নাহলে আবার যদি এরকম হয় সরকার বাধ্য হবে আবার এই লকডাউন দিতে। তো কাজেই আমার মনে হয় যদি আমরা একটু সচেতন হই, সচেতন হয়ে একটু আমরা যদি সতর্ক থাকি, তাহলে আমরা ভালোভাবে চলে যেতে পারবো। কারণ আপনি কষ্ট লাগে যারা 1.5 বছর যাবত কোনো উপার্জন নাই, তাদের এই যে বিনিয়োগ, তারা তো কিন্তু মানে দেউলিয়া হয়ে যাচ্ছে। কাজে সরকারের এটা দেখতে হবে, আমাদেরও দেখতে হবে, একটা সমন্বয় করতে হবে। আমরা চিকিৎসা বিজ্ঞান যেটা আছে সেটারও রেসপেক্ট করতে হবে, আমাদের দেশের মানুষের প্রতি আমাদের রেসপেক্ট। সেজন্য সরকারকে অনেক সময় অনেকে সমালোচনা করে। আমি কিন্তু বলি যে কি করবে, সরকারও তো চাচ্ছে মানুষের ভালো, আপ্রাণ চেষ্টা করতেছেন। জি স্যার, আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি উত্তরবাড্ডা থেকে বেলাল বলছিলাম। ওয়ালাইকুম সালাম, প্রশ্নটি বলুন। জি, আমার প্রশ্ন হলো, আমার কিডনিতে 2018-তে অপারেশন হয়েছে। আমার কিডনিতে স্টোন ছিল, স্টোন বের করা হয়েছে। তো আমি আবার বাইক চালাই, গতকালকে খুব জোরে বাইক চালিয়েছি এবং এর ফলে আমার কালকে থেকে তো আবার কিডনিতে ব্যথা শুরু হয়েছে। তো এখন সেক্ষেত্রে আমি কি ধরনের ওষুধ খেতে পারি? ধন্যবাদ। আমরা কিন্তু আমরা একটু আলাপ করতেছিলাম যে পাথর সম্বন্ধে একটু আলাপ করবো। দেখেন, খুবই আশ্চর্য জিনিস যে এই কিডনিতে আপনি পেশাব তৈরি হয় তরল জাতীয়, সেখানে এই শক্ত শক্ত পাথর, এমন পাথরও পেয়েছি আমি ডিমের সাইজ। একটা প্রশ্ন কি আছে? হ্যাঁ, প্রশ্ন না, আমার প্রশ্ন না, আমি ওনার যেটা অপারেশন করেছেন সেই অপারেশন করার পরে পাথর ফেলে দিয়েছেন। আমি একটু আগে আলাপ করতেছিলাম যে আপনি পাথর ফেলে দিলেই শুধু পাথরের চিকিৎসা হলো না, এই পাথরটা কি দিয়ে হয় সেটা আমরা জানি, সেই পাথরটা জানি আবার না হয়, অর্থাৎ আপনার পাথর 5 বছর পরে 50 ভাগ আবার পাথর নতুন করে তৈরি হতে পারে, 10 বছর পরে 75 ভাগ পাথর আবার তৈরি হয়। সেই ক্ষেত্রে আপনার যে কি কারণে পাথরটা হয়েছিল বা কোনো পাথরের যদি আপনি জানেন কম্পোজিশন, তাহলে সেই জিনিসগুলি খাদ্য তালিকা থেকে দূরে থাকতে হবে এবং পানিটা বেশি করতে হবে। আর আমি আরেকটা বলি, কিডনিতে পাথর থাকলে ব্যথা হয় না। পাথর ব্যথা যেটা হয় যে ছোট পাথর যখন মূত্রনালীতে যাবে, সেই মূত্রনালীতে যাওয়ার পর একটা ব্যথা হয়, সিভিয়ার পেইন হয় 1 ঘন্টা 2 ঘন্টা, যেটাকে আমরা রেনাল কলিক বলি, এবং শরীরটা ঘেমে যাবে, ছটফট করবে, আবার চলে যাবে। পার্সি কিডনিতে পাথর হন। আপনি যেহেতু গাড়ি চালান, অনেক সময় পানি খান না, পানিটা খান, আর আপনি দেখেন একটা প্লেন এক্সরে করে দেখেন যে আপনার পাথর নতুন করে হয়েছে কিনা, কত বছর আগে করেছেন সেটা জানেন না, 2018 সালে অপারেশন করেছে উনি, অত তাহলে আর রিকভার হওয়ার কথা না। তবু আপনি দেখেন অনেক সময় অনেকগুলি পাথর থাকলে সব পাথরটা ভেঙে দেওয়া যায় না বা আনা যায় না, 2-1টা পাথর থাকে, সেটা আপনার দেখতে হবে। এইটা দেখে এবং পানি বেশি করে খান। আর যে কারণে পাথর হয় আমরা জানি যে ক্যালসিয়াম, অক্সালেট, ফসফেট, ইউরিক অ্যাসিড, এই কম্পোজিশনগুলি আপনার শরীরে বেশি আছে কিনা, এই মেটাবলিক ফ্যাক্টরগুলি আপনি সুনির্দিষ্টভাবে শনাক্ত করেন এবং চিকিৎসা করেন। আর ওভারঅল পানিটা বেশি করে খান, ইনশাআল্লাহ আপনার কোশ্চেন উত্তর পেয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে যে দর্শক উনি একটা নর্মালটা এক্সরে করে দেখতে পারবে। অনেক সময় দেখা যায় যে ফ্র্যাগমেন্ট যদি থেকে যায় সেক্ষেত্রে নেমে থাকে, তাহলে হয়তো অনেক সময় ব্যথা হতে পারে। আছে ছাড়া তো পানি বেশি করে ঠিক হয়ে যাবে। স্যার, আমাদের আজকে বিষয়টা হচ্ছে কিডনি রোগ চিকিৎসার দীর্ঘসূত্রিতা। প্রথমে একটু কিডনি রোগ নিয়ে আসি। কিডনি রোগ নিয়ে যখন আপনারা কাজ করেন তখন আপনারা কিছু রোগী আছে দেখা যায় যে অনেক অসুস্থ থাকে, হঠাৎ করে আপনারা বলছেন যে তার ক্রিয়েটিনিন বেশি, এখন ডায়ালাইসিস লাগবে, কিন্তু তার আগে কখনো কিডনি রোগ ছিল না, যেটা অ্যাকুট কিডনি ইনজুরি, যেটা না অ্যাকুট না, এটা দেরি হয়। অ্যাকুট যেটা হয় সেটা বুঝতে পারে, কারণ অ্যাকুট যেটা হয় যেমন ডায়রিয়া হলো, তারপরে পোস্টপার্টাম হেমোরেজ, সেপটিক অ্যাবর্শন, সেটা ইমিডিয়েটলি পেশাব কমে যাবে, রোগ খারাপ হয়, যেটা ধরা যায় এটা আমরা 80% রিভার্সিবল। কিন্তু যেটা ধীর গতিতে হয়, অর্থাৎ যে রোগগুলি আপনার ধীরে ধীরে বাসা, এজন্য বলি ইট ইজ এ সাইলেন্ট কিলার। এবং 80% রোগী আপনার 80% কিডনি ড্যামেজ হবে যাবে, আপনি কিছুই বুঝবেন না। তাহলে কি থেকে বুঝতে পারবেন যে আপনার কি থেকে হয়? খুব সিম্পল, ডায়াবেটিস আছে কিনা, উচ্চ রক্তচাপ আছে কিনা, আপনার নেফ্রাইটিস নামক একটা রোগ, সেটা ছোটবেলা পায়ে পানি, মুখে পানি আসছিল, এরপরে ভালো হয়ে গেছে না, আপনার খবর রাখেন না, কিন্তু প্রোটিন লিক করতেছে, ব্লাড প্রেশার উঠে গেছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, আমাদের কাছে আসলো, তখন সিকেডি মানে রেনাল ফেইলিউর, যেটা 3য় স্তর 4র্থ স্তরে। আরেকটা হলো যদি পাথর, এই যে 2 দিকে যদি পাথর থাকে, রাস্তা ব্লক থাকে, তাহলেও কিডনি হয়ে যেতে পারে। আরেকটা হলো জন্মগত রোগ থাকে, 2টা কিডনিতে অসংখ্য সিস্ট থাকে। সিস্ট হলো ভিতরে পানি, চারদিকে পর্দা, 1টা 2টা 3টা সিস্ট আপনার কোনো ক্ষতি করবে না, এটা কোনো ক্যান্সারও না, কিছু না। কিন্তু অনেক সিস্ট যদি আপনার 2টা কিডনিতে 15টা 20টা করে জন্মগত রোগ থাকে, সেই রোগটা হলো 30-40 বছর বয়সে সেগুলি বোঝা যায়। অর্থাৎ কেমনে বুঝতে পারেন? উচ্চ রক্তচাপ হয়, আপনার ইনফেকশন হয়, স্টোন ফর্মেশন হয়, পেশাবের সাথে রক্ত যায়,
ইনফেকশন হয়, তখন আপনি বুঝতে পারেন সেটা একটা পলিসিস্টিক কিডনি, সেটা আছে কিনা আলট্রাসোনোগ্রাম করলেই বুঝতে পারবেন। তাছাড়া যেটা হলো রাস্তা ব্লক থাকলে, যেটা আমরা বললাম, ছেলেদের প্রোস্টেট গ্ল্যান্ড বড় থাকলে, অথবা অনেক সময় কোনো ওষুধ খাচ্ছেন, যে আপনি বয়স্ক লোক, ডায়াবেটিস আছে, গিরায় ব্যথা, প্রচুর ব্যথা বেদনানাশক ওষুধ খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, আপনি কোনো খবর নিচ্ছেন না যে আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আপনি কিডনি কাজ কম করতেছে না, সেই ক্ষেত্রে আপনার এই কিডনিগুলি ড্যামেজ হয়। তাহলে এই যে জিনিসগুলি, এটা জানলে তো আপনি জানতে পারবেন, কাজে এটা জানলে। আর কিডনির রোগ একবার যদি শুরু হয়, এটা আস্তে আস্তে উপরের দিকে যায়, সেটাকেই বলি আমরা ক্রনিক কিডনি ডিজিজ, অর্থাৎ ধীর গতিতে। অনেকে বলে স্যার আপনি অনেক রোগীকে ভালো করে দিচ্ছেন, ক্রিয়েটিন নরমাল, আমাদের হয় না, কিন্তু নো, দিস ইজ দ্য গ্র্যাজুয়ালি বাড়তে পারে, সেটাকে আমরা ভালো করতে পারি না। আমরা যেটা করি যে ধীর গতিতে যান। অথবা আপনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস যদি থাকে, আপনি 30-40 বছর বয়সে আপনি ডায়ালিসিস লাগে, যদি কন্ট্রোল রাখেন তাহলে কিন্তু আপনি এটা আরো ডিলে করতে পারেন। আপনি 30 বছর ডায়াবেটিস হলো, 50 বছর, 80-90 বছর আপনি কিডনি ড্যামেজ হলে তো কোনো অসুবিধা নেই। তো কাজেই আপনি ডায়াবেটিস কন্ট্রোল রাখলে, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখলে, রাস্তা খোলা থাকলে আপনার কোনো ক্ষতি হবে না। সেই জন্য বলি যে আপনি একটু নিজের সম্বন্ধে, কিডনির সম্বন্ধে জানেন, জানাটাও খুব খুব সিম্পল। আপনার ব্লাড প্রেশার আছে কিনা দেখে নিলেন, ব্লাড সুগার আছে কিনা পরীক্ষা করলেন, একটা এক্সরে করলে পাথর আছে কিনা বোঝা যায়, একটা আলট্রাসোনোগ্রাম করলে জন্মগত রোগ আছে কিনা, সিম্পল। এটা ম্যাক্সিমাম কত পয়সা কত, তো আপনি বছরে 2000 টাকা খরচ করেন আপনি নিজের জন্য, আপনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা আছে কিনা নিশ্চিত বসে থাকেন, যদি থাকে তাহলে চিকিৎসা করতে হবে। এখানে একটু কথা বলি, ব্লাড প্রেশার জানেন আছেন কিন্তু ওষুধ খান না, কি বলে স্যার একটা কমন কট, আপস এন্ড ডাউন করে, যখন উপরে ওঠে তখন খাই। নো, ওয়ান্স আপনি ব্লাড প্রেশার আমরা যখন দিই, এটা সারা জীবন খেতে হবে। এক, যদি আমরা কমাই সেটা ডাক্তার কমিয়ে দিবে। হ্যাঁ, অনেক সময় বলে স্যার আপনি এত দামি ওষুধ দেন আমরা খেতে পারি, হ্যাঁ আপনি ডাক্তার বলেন যে আমরা একটা এমন ড্রাগটা দেন জানি আমি সারা বছর খেতে পারি, নাম্বার 1। নাম্বার 2, যদি ডায়াবেটিস থাকে ডিসিপ্লিন লাইফ লিড করেন, ডায়েট কন্ট্রোল করেন, হার্ট এন্ড ব্লাড প্রেশার ওষুধ খান, দ্যাটস অল। রাস্তা ব্লক থাকলে খুলে দিবে, যেমন একটু আগে যে ড্রাইভার সাহেব বললেন, ওনার রাস্তা যদি খুলে দেয় উনি ভালো কাজ করতে পারবে। সো আপনি নিজের সতর্ক থাকলে কিডনির রোগ থেকে আপনি পরিত্রাণ পাবেন, ডেফিনেটলি। জি স্যার, তো সেক্ষেত্রে যে আমরা যেটা চাচ্ছি কিডনি রোগ মানে যেটা ক্রনিক কিডনি ডিজিজ, যে যদি কারো দেখা যায় যে প্রথমে আপনি বললেন যে সহজ কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে জানতে পারবে তার কিডনিটা ভালোর দিকে আছে কিনা। যদি কখনো দেখা যায় যে তার ডায়াবেটিস আছে, কারোর ব্লাড প্রেশার আছে, সেক্ষেত্রে সে কিডনির জন্য কি পরীক্ষা করবে একটু বলবেন? খুবই সিম্পল, আপনি যেটা বললেন এইগুলি তো আছে। এরপরে যদি আপনার ডায়াবেটিস থাকলে কিডনি ফাংশন ভালো আছে কিনা দেখার জন্য আমরা দুইটা টেস্ট বলি, একটা রক্তের ক্রিয়েটিন লেভেল বলি, যেমন আমরা জন্ডিসের জন্য বিলিরুবিন, আরেকটা হলো শুধু ক্রিয়েটিন লেভেল করলে হবে না, এর সাথে আপনি ইজিএফআর, সেটা হলো এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। কেন ক্রিয়েটিন, আরেকটা টেস্ট আছে ব্লাড ইউরিয়া, ওইটা আমি বলি। তো এই দুইটা, ক্রিয়েটিনটা হলো ভালো যে 24 ঘন্টা একই থাকে, এই জন্য ব্লাড ইউরিয়া কিন্তু ডিহাইড্রেশন, যদি প্রোটিন বেশি খান ওইটা ভ্যারি করে। তো ক্রিয়েটিন করবেন, অনেক সময় ক্রিয়েটিন নরমাল থেকেও আপনার কিডনি কার্যক্ষমতা কমে যায়, অর্থাৎ ইজিএফআর কমে যায়, সেই জন্য এই দুইটা করতে হবে। কেন কমে আপনি জানেন যে আপনার বয়সের সাথে সাথে যেমন মানুষের কার্যক্ষমতা, কিডনির কার্যক্ষমতা কমে যায়। স্যার একজন দর্শকের ফোন নিয়ে নিয়ে আগে দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ওলিউল্লাহ বলছিলাম। আমার বয়স 32, আমি ডায়াবেটিস আছে, আমার ডায়াবেটিস হচ্ছে এখান থেকে 3 বছর আগে। বাট আমার সমস্যাটা হচ্ছে যে এখন আমার মাজার 2 সাইডে প্রচন্ড যন্ত্রণা হয়। আমি আবার একটু বসা জব করি, আমার 8 ঘন্টা বসে থেকে জব করতে হয়। এখন আসলে কি এটা কিডনির সমস্যা কিনা? খুবই সুন্দর, আমরা এই প্রশ্ন নিয়ে কথা বলছি না আমার সাথে। ভাই আপনার প্রশ্নটা পেয়েছি। আপনি 32 বছর বয়সে ডায়াবেটিস আছে, আপনি সতর্ক থাকতে হবে। আপনি তবে ভয়ের কিছু নাই। প্রফেসর ইব্রাহিম সাহেব, যিনি পাদারক বাংলাদেশে, উনি বলছেন যদি ডিসিপ্লিন লাইফ লিড করেন কিডনিতে কোনো এফেক্ট করবে না, হার্টে করবে না, কারণ এই রোগটা এমন একটা রোগ যে প্রত্যেক সিস্টেমের ভিতরে ইনভলভ করে। সো আপনি ডায়াবেটিসটা কন্ট্রোল রাখেন, যে আপনাকে নিশ্চয়ই ডায়েট এবং এক্সারসাইজ প্লাস ড্রাগস, সেই ড্রাগসের ভিতরে অরালি খেতে পারেন, আবার সাথে ইনসুলিনও দিতে পারেন, অথবা অনেক সময় কম্বিনেশন। এই তিনটা জিনিস যদি করেন, ডায়েট, ড্রাগস এন্ড আপনার ড্রাগস এবং হাঁটা যদি করেন, আপনি অবশ্যই কন্ট্রোল থাকবে। দ্বিতীয় কোশ্চেন হলো যে ডায়াবেটিস সাথে কিডনির ব্যথার কোনো সম্পর্ক নাই। আপনি কিডনিতে যে ব্যথা, আমি একটু কিডনির রোগ থাকলেও ব্যথা হয় না, ব্যথাটা অনলি যদি কিডনির থেকে পাথর মূত্রনালীতে আটকে যায়, সেই ক্ষেত্রে ব্যথা হবে। কাজে এই ব্যথাটা অন্য কারণ, অর্থাৎ মাজার যদি ব্যথা হয়
আপনি অন্য পড়ে কাছে নিতে আপনার পারেন প্রশ্ন kidney। আছে দর্শকের কাছে আর? জি না প্রশ্ন নাই। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের আপনি জন্য। যে ব্যথার জন্য আপনি একটা টেস্ট করে নেন, একটা আলট্রাসোনোগ্রাম করেন, আর ক্রিয়াটিন করেন, ব্লাড সুগার করেন, আপনি দেখেন যে কোনো রাস্তায় ব্লক আছে কিনা বা পাথর আছে কিনা। তাছাড়া আপনার এই ব্যথার কারণ অন্য মাসকুলোস্কেলেটাল পেইন যেটা আমরা বলি, আমাদের কাছে প্রায় রোগী আছেন, এটা 80% রোগীরই কোনো কিডনির কিডনি সমস্যা সমস্যা থাকে না, কিন্তু রোগীরা মনে করে যে ব্যথাটা কিডনিতে হচ্ছে। স্যার আমরা আরো আমি- বিষয়ে কথা বলবো একটা বিরতির পর জি। এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি কিডনি রোগ চিকিৎসায় দীর্ঘসূত্রিতা এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। স্যার আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। জি দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম আব্দুর রহমান, জি দিনাজপুর থেকে বলছি। আচ্ছা আমার গত 23 তারিখে রাত্রে হঠাৎ করে রাত 12টার পর থেকে অনেকবার মানে ঘন ঘন প্রস্রাব হয়। বেশ কয়েকবার প্রস্রাব হচ্ছিল, বেশ 20-30 বার। তো পরের দিন আমি নিজে গিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে কিছু পরীক্ষা করি, স্ক্রিটিন, আরবিএস, হিমোগ্লোবিন, প্রস্রাব সব পরীক্ষা করে দেখি যে হিমোগ্লোবিন 11.2, ডায়াবেটিসও নাই 5.63, আর ওই যে প্রস্রাবে দেখলাম অ্যালমোভিন ট্রেস আছে, অ্যালমোভিন ট্রেস, এগুলো সব বাকিগুলো সব ঠিক আছে। তো এখন সমস্যা নেই, মনে হচ্ছে মাঝে মাঝে যে প্রস্রাব করলে ভালো লাগবে এরকম আমার মতো মনে হচ্ছে। আচ্ছা আপনার বয়স কত? আমার বয়স 42। 42। 11 পয়েন্ট কি বললো কি আপনার 11 পয়েন্ট, এটা কিসের? এটা ওই হিমোগ্লোবিন 11. হিমোগ্লোবিন। আচ্ছা, ঠিক আছে। হিমোগ্লোবিন 11, বাকি সব হঠাৎ রিপোর্টই 23 তারিখে নরমাল। রাতে বারে পেশাব হচ্ছে 11.2, হ্যাঁ বুঝতে পারছি। স্যার ওনার কোনো রিপোর্টে কোনো সমস্যা নেই, কিন্তু ওনার ইউরিন বারে পাস হ্যাঁ, করে ঠিক আছে, ভালো আমি বলে লাগে। দিচ্ছি। স্যার আমাদের সাথে আরেকজন দর্শক Yes. আছে, ওনার ফোন নাম্বারটা, ওনার ফোনটা নিয়ে নি। দর্শক আপনি আমাদের সাথে থাকুন, আপনার প্রশ্নের উত্তরটা আমাদের পরের দর্শকের ফোনটা নিয়ে নিচ্ছি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি মধুবার Hello. থেকে বলছি। হ্যাঁ আমার নাম রাব। আমার ডায়াবেটিস আছে, কিটানিন 1.6 থাকে, 9 থাকে, তারপরে হাই ব্লাড প্রেশার আছে, হ্যাঁ লাঞ্চের সমস্যা আছে। এখন আমি কি করব? আপনার বয়স কত? আমার বয়স 66। 66। আমার মনে হয় এই আচ্ছা। প্রশ্ন 66 ঠিক আছে। আর কি কোনো আপনার প্রশ্ন এই আছে না, স্যার? এই প্রশ্ন আপনাকে উত্তরটা আমি দিচ্ছি। ওনার যেটা 66, জি ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আমরা দ্বিতীয় প্রশ্নটা দিয়ে দর্শক প্রথম প্রশ্ন জি। দেব, কারণ এটা আপনার হলো উচ্চ ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, সিকিডি আছে। এটা হলো সিকিডি, জি। এটা ক্রনিক কিডনি ডিজিজ, আর ওনার বয়স হলো 66। জি এখন আপনার যে প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট নাম বলি, ডিটেইলসে বলা যাবে না, ব্লাড প্রেশারটা কন্ট্রোল রাখতে হবে নাম্বার 1। ডায়াবেটিসটা কন্ট্রোল রাখবেন। আপনার যেটা ডায়াবেটিসের যে যদি ওষুধ খান বা ইনসুলিন খান যেটাই, হ্যাঁ আপনার ক্রিয়েটিন 1.6 1.9, মানে আপনার কিডনি 50%-এর নিচে কাজ করতেছে, অর্থাৎ ইজিএফআর আপনার 40 ml বা 50 ml হবে বা তার চেয়ে কম হবে, অর্থাৎ কিডনি কাজ কম করে। তাহলে প্রিন্সিপাল ট্রিটমেন্ট ডায়াবেটিস কন্ট্রোল, ব্লাড প্রেশার কন্ট্রোল। কিডনির জন্য আমরা কিছু ওষুধ দেই, অনেক সময় ক্যালসিয়াম দেই, আর কোনো ইনফেকশন যদি বডিতে থাকে, লাংসে যদি কোনো ইনফেকশন, সেটা কন্ট্রোল করতে হবে। আপনি প্রোটিন রেস্ট্রিকশন ডায়েট, অর্থাৎ আপনি যে খাবার খাবেন সেখানে প্রোটিনের পরিমাণ 30 গ্রাম বা 40 গ্রাম খেতে হবে। ডায়াবেটিক ডায়েট খেতে হবে। পানির পরিমাণ 1.5 থেকে 2 লিটার খেতে পারবেন। কোনো বেদনানাশক ওষুধ খেতে পারবেন না। এরপরে আমরা কিছু ওষুধ দেই যে আপনার ডেফিনেটলি ডায়াবেটিস থাকলে আপনার ব্লাডে কোলেস্ট্রল বেশি, সেটা টিজি হতে পারে, লো ডেনসিটি টোটাল কোলেস্ট্রল, সেই ক্ষেত্রে কোলেস্ট্রল কমানোর জন্য ওষুধ দিতে হবে, কারণ এটাও আপনার কিডনিতে এফেক্ট করে। তারপরে আমরা কিছু ক্যালসিয়াম এবং ভিটামিন, অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন দেই, অনেক সময় ভিটামিন দেই। এই 5টা-6টা প্রিন্সিপালের উপরে থাকতে হবে, এবং আপনি প্রত্যেকটা মেথডিক্যালি আপনি মানেন যদি, তাহলে এই কিডনির ডেটোরেশনটা হবে না। যেটা আমরা বলতেছিলাম যে এই যে ধীরে ধীরে যে কিডনির ড্যামেজ হয়, এটা রোগের জন্য, কিন্তু ক্রিয়েটিন লেভেল কিন্তু বয়সের সাথে সাথে কমে যায়। আচ্ছা, আর বেড়ে যায়। বয়সের সাথে সাথে ক্রিয়েটিন বাড়ে না, ইজিএফআর মানে কমে যাবে। ইজিএফআরটা কমে যাবে, কমে যায়, ক্রিয়েটিনটা হ্যাঁ। হ্যাঁ তো জি। ক্রিয়েটিন নরমাল থেকে, আমি যেটা বলতেছিলাম, যদি আপনার বয়স 70-80 হয়, 30 বছর বয়সে প্রত্যেক 10 বছরে 10 ml কমে যাবে। জি, জি, জি। অর্থাৎ আমরা যেটা 70-80 থাকে সেটা ধীরে ধীরে নেমে যায়। যদি ইজিএফআর 60-এর নিচে হয়, তখন আমরা কিডনি রোগ বলি, ওনার ইজিএফআর কম থাকবে। তো একটা জিনিস সেই জন্য বললাম যে যারা বয়স্ক লোক, ক্রিয়েটিনের সাথে সাথে এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা করে নিতে হবে। এটা একটা প্রথম যে স্যার ভদ্রলোক- প্রথমটি দর্শক আব্দুর রহমান ওর সাহেব, ওনার হচ্ছে প্রশ্নের উত্তরটা, প্রশ্ন- ওনার প্রশ্নটা হচ্ছে ওনার সব রিপোর্ট নরমাল, Yes, আর রাতে কিন্তু তার কি মানে 23 ইউরিনটা পাস তারিখে রাতে করলে বারে বারে পেশাব হচ্ছে, হয়তোবা আপনার কোনো পেশাবে একটা ইরিটেশন হচ্ছে,
সেই ইরিটেশনের জন্য হচ্ছে। আপনার ইউরিন ইনফেকশন আছে কিনা সেটা দেখেন। আপনার টেস্ট শুধু অ্যালবুমিন করেছেন, ট্রেস অ্যালবুমিন, আপনার কোনো অসুবিধা নাই। শরীরের থেকে 1+ পর্যন্ত অ্যালবুমিন যেতে পারে। অ্যালবুমিন অনেক সময় অনেক কারণে যেতে পারে, দুই একটা বলি। আপনি যদি বেশি এক্সারসাইজ করেন অ্যালবুমিন যেতে পারে, ইনফেকশন থাকলে অ্যালবুমিন যেতে পারে, তারপরে যদি কনভালশন হয়, জ্বর হয়, তখন অ্যালবুমিন যেতে, পাথর থাকলেও অ্যালবুমিন যেতে। সেই অ্যালবুমিন যাওয়াটা আমরা এত গুরুত্ব দিই না। যদি অ্যালবুমিন এইভাবে যায় যে 2+, 3+, এবং এট দ্য সেম টাইম আপনার ব্লাডে অ্যালবুমিন কমে গেল, তখন এটার আমরা গুরুত্ব দিই, অর্থাৎ কিডনির ছাঁকনির রোগ বলি, নেফ্রাইটিস বলি। তা আপনি একটা ইউরিন টেস্ট করে নেন, সেই সাথে আপনার ডায়াবেটিস আছে কিনা এটা দেখে নেন। কেন বারে বারে, প্রোস্টেট গ্ল্যান্ড বড় আছে কিনা সেটা, এই 3টা জিনিস করে আপনার কেন রাত্রে এত বারে বারে পেশাব হলো সেটা আপনি আরেকটা জিনিস স্যার, ওরা কি এটা হতে পারে না, আমার যেটা মনে হয় সময় ইউরিন ইনফেকশন হলে যে ইরিটেশনটা হচ্ছে, তাহলে তার হতে পারে যে সেক্ষেত্রে তার ইউরিন একটা রুটিন আর একটা কালচার যদি করে ফেলে, ছোট্ট একটা পরীক্ষা করে মধ্যে অনেক কিছু পেয়ে যেতে পারে, রিপোর্ট পেয়ে যেতে পারে। স্যার যেটাতে আমরা ছিলাম যে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, এই যে আপনি যেমন এই পেশেন্ট আমাদের একজন দর্শক ফোন এসেছে, যে তার ব্লাড প্রেশার বেশি বা যদি কারো ডায়াবেটিস বেশি থাকে, তো সেক্ষেত্রে কিডনি যে আপনি একটু আগে বলেছেন যে কিডনিতে কখনো ব্যথা হয় না যদি না পাথর থাকে, তাহলে কিডনির অনেকে তো দেখা যায় যে ব্যথা না হলে আমরা তো কোথাও যাই, ডাক্তারের কাছে যাই না। অনেক সময় এক্সেপশনালি হয় না, সেটাও না। যদি কিডনিতে অনেক সময় তো ডায়াবেটিস থাকলে, কিডনিতে রাস্তা ব্লক থাকলে পায়োনেফ্রোসিস, পুজ জমে যায়, সেখানে ক্যাপসুল ট্রেসিং হলে তখন পেইন হয়, সেটা ইউজুয়ালি হয় না। অথবা রাস্তা ব্লক আছে, অবস্ট্রাকশন আছে, স্ট্রেসফুল হচ্ছে, সেই জন্য তখন ইনফেকশন থাকে। এবং কিডনির যে ইনফেকশনটা, সেটা যদিও এটা অনেকে একটা মনে করে যে সিম্পল জিনিস, বাট না, সামটাইমস ইট নট সিম্পল। যদি আপনার একটা কিডনি থাকে, যদি আপনার পাথর থাকে, রাস্তা ব্লক থাকে, ইনফেকশন হলো, আপনার ডায়াবেটিস হলো, আপনি যদি সঠিক চিকিৎসা না করেন, এই জীবাণুটা ব্লাডে চলে যায়, সেপ্টিসিমিয়া করতে পারে। সেটা একদিকে যেমন কোনো উপসর্গ থাকে না, আবার সিভিয়ার সিমটম হয়েও আপনার কাছে আসতে হবে, দেন ইট ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। সেই ক্ষেত্রে আপনার ব্যথা কমাতে হবে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, পাথর থাকলে পাথরটা সরাতে হবে, অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। অ্যান্টিবায়োটিক্স দেওয়ার ভিতরে আবার ধরন আছে, আইভি রূপে দিতে হবে, এবং 12 থেকে 14 দিন ইনফেকশন কন্ট্রোল করতে অ্যান্টিবায়োটিক দিতে হবে। কারণ পাইলোনেফ্রাইটিস যেটা কিডনিতে ইনফেকশন, সেটা কিন্তু 12 থেকে 14 দিন দিতে হবে, এবং অনেক সময় এটা রিকার করতে পারে। আর যদি পেশাবের ইনফেকশন, যেন অনেকে বলে ব্লাডার ইনফেকশন, সিস্টাইটিস, সেটা কিন্তু যদি কমপ্লিকেটেড না থাকে, অর্থাৎ আপনার ডায়াবেটিস নাই, রাস্তা ব্লক নাই, আপনার বয়স বেশি নাই, তারপরে আপনার ইমিউনোসাপ্রেস না, আপনি অনেক সময় স্টেরয়েড খায়, অনেক কিছু, যেমন ট্রান্সপ্ল্যান্ট রোগী, ডায়ালিসিস রোগী, সেই ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেটেড, অর্থাৎ ইউটিআই উইথ জটিলতা, সেই ক্ষেত্রে চিকিৎসাটা একটু সঠিকভাবে দিতে হবে। সঠিকভাবে মানে হলো যে আপনি কালচার করে জীবাণু কি আছে, এবং সেই জীবাণুর এগেইনস্টে যে অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিক দিতে হবে। আমরা ব্লাইন্ডলি অ্যান্টিবায়োটিক দেই, প্রথমে একটু ভালো হয়, আবার এটা আসে। তো কমপ্লিকেটেড কেসের ভিতরে কালচার করে দেওয়া হলো। এখন আপনি ধরেন একজন লোক আমার কাছে আসলো গ্রামের থেকে, আপনি তার পেশাব ইনফেকশন আসলে কি তারা বলবেন যে কালচার করেন? কারণ সে তো 3 দিন থাকতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা, তার যদি উপসর্গ না থাকে, মানে কমপ্লিকেশন না থাকে, আমরা আমাদের অভিজ্ঞতাতে একটা অ্যান্টিবায়োটিক 7 দিন দিয়ে দিই, ভালো হলে গেল, যদি ভালো না, নেক্সট টাইম আসলে আমরা তখন কালচার করি। সো এটা আপনি ক্লিনিক্যাল প্র্যাকটিসে আপনার রোগীর অবস্থা এবং অবস্থান এবং তার আর্থিক অবস্থা সব মিলিয়ে কিন্তু চিকিৎসা করা। আমরা কিন্তু রোগীকে ওভারঅল চিকিৎসা করবো তার সবকিছু মিলিয়ে। এখন আমি একটা রোগী আসলাম, তার এতগুলি পরীক্ষা দিলাম, তার মানে সে পারলো না, সে তো আমার চিকিৎসা হলো না। আমার চিকিৎসাটা কিন্তু বুঝতে হবে রোগীর জন্য। সেটা যখন আপনার পরীক্ষা নিরীক্ষা দিতেই হবে, আবার কখন পরীক্ষা নিরীক্ষা না দিয়ে অনেক সময় চিকিৎসা করা যায়, এটা জাজমেন্টের উপরই চলে যায়। কারণ অনেকে আপনাদেরকে নিশ্চয়ই বলে যে ওই রোগীকে কেন পরীক্ষা দিলেন না, আমাকে কেন দিলেন। অনেকে না দিলে অসন্তুষ্ট হয়, অনেকে দিলে আবার একটু অসন্তুষ্ট হয়, আপনারা খালি পরীক্ষা দিচ্ছেন। সেটাও দেখেন, আমি আমার ব্যক্তিগত জীবনে আমি উপজেলা 1 বছর কাজ করছি, ডিস্ট্রিক্টে 3.5 বছর, রাজশাহী 6 বছর, বিভিন্ন মেডিকেল কলেজ। সো ইফ ইউ মিক্স উইথ দ্য পিপল, ইফ ইউ ট্রিট দ্য পিপল সিনসিয়ারলি, পিপল ক্যান রেসপেক্ট ইউ। আপনি রেসপেক্ট করবেই মানুষ। অনেক সময় একটু উল্টাপাল্টা হয়ে যায়, অনেক সবাই তো একরকম না অনেক সময়। তবু আমরা তো ডাক্তার, আমাদের কাছে তারা চায় যে আমরা ধৈর্যশীল ভাবে দেখি। অনেক সময় আমরা অনেক কিছু হজম করতে হয়, ডাইজেস্ট করতে হয়। এটা হলো, এখন ডাক্তার হয়েছে, আপনি তো
কিছু না কিছু করতেই হবে স্যার। আরেকটা জিনিস হচ্ছে তাহলে আমরা যেটা বলছিলাম যে যে যদি কারো ডায়াবেটিস থাকে অনেক দিন ধরে, কারো হাইপারটেনশন থাকে, সেক্ষেত্রে বলছেন যে তার কিডনির কিছু পরীক্ষা নিরীক্ষা মাঝে মাঝে করতে হবে। শুধু কি এটা ক্রিয়েটিনিন দিয়ে কাজ হবে নাকি এরপরেও যদি কারো 20-25 বছর ধরে ডায়াবেটিস আছে? যে এই যে কিডনির রোগ যেটা এই যে ক্রনিক কিডনি একবার যদি হয় এটা প্রোগ্রেসিভ। জি, প্রোগ্রেসিভ মানে এটা আস্তে আস্তে উপরের দিকে যাবে। ওনারা বলেন স্যার আপনি ক্রিয়েটিন কমানোর ওষুধ দেন না কেন, এটা ভালো করেন না কেন, এটা কেন হচ্ছে না? অনেকেরই প্রথম প্রশ্ন। রোগটা যখন হয় ইট ইজ প্রোগ্রেম, ধীরে ধীরে উপরের দিকে যায়। আমরা যেটা করি এই ধীরে যাওয়াটারে ডিলে করে দিই, অথবা অনেক সময় খুব তাড়াতাড়ি এটা চলে যায়। সেটা দুইটা ফ্যাক্টর, একটা হলো ব্লাড প্রেশার, আরেকটা হলো ডায়াবেটিস। এই দুইটাই কিন্তু ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর, দুইটার মতো কাজ করে। ব্লাড প্রেশার যেটা হলো, ব্লাড প্রেশার থাকলে এটা কিডনি তো একটা ছাঁকনি, এই ছাঁকনির ভিতরে যদি প্রেশার বেশি থাকে সেইটা হলো আপনি কিডনি ড্যামেজ করে। এই ছাঁকনির ভিতরে প্রেশারটা আমরা বলি গ্লোমেরুলার ক্যাপিলারি প্রেশার, এইটারে কমাতে হবে। কমাতে হলে দুইটা রাস্তা, একটা হলো প্রেশার যেটা আছে যাচ্ছে ছাঁকনির ভিতরে সেটাকে কমান, অথবা ওই ছাঁকনির ভিতরে যে বাইরের রাস্তাটা আছে ওইটারে ডাইলেট করে দেন। সেই জন্য একটা আমি বলেই দিই দর্শকদের যে এসি ইনহিবিটর তারপরে রিসেপ্টর ব্লকার দিলে ওই ডাইলেট করে দিলে ওই ছাঁকনিটা কমে যায়। এখন পৃথিবীতে এইটাই রিসার্চ যে আপনি কিডনির প্রেশারটা যদি কমাতে পারেন তাহলে কিডনি ড্যামেজ হবে না। আরেকটা হলো প্রোটিন লিক করলে ওই ক্যাপিলারিটা ড্যামেজ হয়। এই জন্য প্রোটিনুরিয়া যদি থাকে সেটাকে আমরা অনেক সময় কমাতে পারি না, কিন্তু প্রোটিন লিক করলে ওইটা একটা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর যে কিডনি ড্যামেজ করে। আচ্ছা, আরেকটা হলো ইনফেকশন, যদি ইনফেকশন থাকে সেটারও আপনি কন্ট্রোল করতে, ওইটাও কিন্তু আপনার কিডনির ড্যামেজ। জি স্যার, আমাদের সাথে দর্শক আছেন একজন। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু ওয়ালাইকুম সালাম। আমি তানভীর বলছিলাম মধ্যবাড্ডা থেকে। জি জি, আমার প্রবলেম হচ্ছে আমি 2.5 বছর আগে এপিডিসাইডের একটা অপারেশন করছিলাম ডান পাশে। আচ্ছা, তখন এটা 3 বার ইনফেকশন হয়ে গেছিল। আচ্ছা, আমার 5-6 মাস ধরে ডান পাশে একটু ওই কিডনির এখানে মনে হচ্ছে যে একটু চিনচিন করে ব্যথা করে, নামাজ পড়তে গেলে বিশেষ করে জুমার নামাজে গেলে বসে থাকলে বা অনেক সময় দেখা গেলো যে আমি যে মাঝে মধ্যে ড্রাইভার না থেকে ড্রাইভিং করলে একটু মানে চিনচিন করে ডান পাশে ব্যথা করে। এইটার প্রবলেমটা কি? কোথায় অপারেশন করেছিলেন ভাই, কি জন্য করেছিলেন? অ্যাপেন্ডিসাইটিসে অপারেশন হয়েছে 2.5 বছর আগে। স্যার আপনার এই প্রশ্নের উত্তর আমরা বিরতির পর এসে দিই। দর্শক আপনি আমাদের সাথেই থাকুন, আপনার এই প্রশ্নের উত্তর আমরা বিরতির পর এসে দিচ্ছি। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি কিডনি রোগ চিকিৎসায় দীর্ঘসূত্রিতা এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ। স্যার একজন দর্শক আছেন আমাদের সাথে। এটা সিম্পল যেটা হলো না স্যার, একজন দর্শক নতুন করে আছেন, ওনার প্রশ্নটা নিয়ে নিই। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। যে আমি আসলে দীর্ঘদিন প্রায় আজকে 4 বছর যাবত আমার পোস্টেডের সমস্যা। জি, পোস্টেডের সমস্যা আমি চট্টগ্রাম ডক্টর আব্দুল সালাম থেকে ট্রিটমেন্ট করতেছি, ইউরোলজিস্ট। আচ্ছা, যে আমি ওষুধ খাচ্ছি ইউরোমিক্স ডি, তারপরে আবার আমার হাই ব্লাড প্রেশার, ওটার জন্য খাচ্ছি আমি লোপো 50। আজকে প্রায় 20 দিন যাবত আমার প্রেসারের কোনো ব্যাগ নাই, মানে প্রেসারটা হচ্ছে যে খুব কম, আর প্লাস প্রেসারের রংটা হচ্ছে যে হলুদ কালার, মানে বেশি হলুদ। এটার জন্য স্যার কি করা? আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে যে আপনার 45। আমি এই প্রশ্নটার উত্তর দিই। আপনার বয়স 45, আপনার প্রোস্টেট বড় আছে, আর আপনি কি জানি বলে প্রেসার ওষুধ খাচ্ছেন, এবং আপনি যে ডাক্তারকে দেখেছেন বাংলাদেশের, উনি পায়োনিয়ার ইউরোলজিস্ট প্রফেসর সালাম সাহেব, খুবই ভালো। যেটা হলো যে আপনার যে অস্বস্তি যেটা, এটা কিছুই না। এই বয়সে প্রোস্টেটটা বড় থাকলে আপনি রিমিক্স ডিও খাচ্ছেন, সেটা কোনো অসুবিধা নেই। এখন হলো প্রোস্টেটটা বড় হলে অনেক সময় এটার সিট অফ ইনফেকশন থাকে। তাই ইনফেকশন আছে কিনা আপনি সেটা ইউরিন করতে পারেন, কালচার করতে পারেন, অনেক সময় প্রোস্টেটিক মেসেজ করে ওটা নিয়েও করে। প্রোস্টেটের ইনফেকশনটা একটু ডিপ সিটেড ইনফেকশন, এবং এটার অ্যান্টিবায়োটিক্সটা যখন দিবেন, যদি আপনি কোনো ইউরোলজি দেন 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ লাগে। কাজেই যদি কোনো ইনফেকশন থাকে তাহলে সেটা চিকিৎসা করতে হবে অ্যান্টিবায়োটিক্স 4 থেকে 6 সপ্তাহ, ওইটার কালচার করে এক্স্যাক্টলি যে জীবাণু এবং তার এগেইনস্টে অ্যান্টিবায়োটিক্স সেটা খেতে হবে। আর যেটা বললেন যে আপনার অন্যান্য যে অসুবিধা আছে সেটা চিকিৎসা তো চলতেই থাকবে, এটা নিয়ে কোনো ভয়ের কিছু নাই। প্রথমে যে মধ্যবাড্ডা থেকে যে দর্শক যে আপনি অ্যাপেন্ডিক্স অপারেশন করছেন, ওইখানে একটু নামাজ পড়ার সময় ব্যথা অনুভব হয়,
এটা কিছুই না, কারণ অ্যাপেন্ডিক্স কিডনির সাথে কোনো রিলেটেড না, কোথাও না। এটা আপনি নামাজ পড়ার সময় ওই যে জায়গাটা কেটেছে ওই জায়গাটা কিছু নার্ভ কাটা যায়, তো এখানে একটা অনুভূতি হয়, নার্ভ না থাকলে সেই একটা অনুভূতি হয়তো আপনাকে কাজ করছে। যদি মনে করেন আপনি সত্যি কোনো ব্যথা হয় তাহলে আপনি একটু পরীক্ষা করে নেন। পরীক্ষার ভিতরে আপনি একটা এক্সরে টেস্ট করতে পারেন, আরে এক্সরে কেওবি কিডনি ইউরেটার ব্লাডার, একটা আলট্রাসোনোগ্রাম করতে পারেন, একটা ক্রিয়েটিন করতে পারেন, একটা ব্লাড সুগার। এই সিম্পল 4টা টেস্ট করলে যদি কোনো প্যাথোলজি থাকে সেটা বের হয়ে যাবে। তবে পারসি এই অ্যাপেন্ডিক্সের জন্য কোনো অসুবিধা হওয়ার কথা না। জি স্যার, আমরা কথা বলছিলাম কিডনি রোগ যাদের মানে ক্রনিক ডিজিজগুলো আছে তাদের জন্য। আপনি একটু আগে বলেছেন যে স্যার অ্যালবুমিন যায় অনেকের, তো কেউ তো রোগী তো আর কখনো বুঝতে পারবে না তার ইউরিন দিয়ে কি যাচ্ছে না যাচ্ছে, তো সেক্ষেত্রে সে কিভাবে সে বুঝবে? আমি যেটা বলতে চাইছিলাম যে পেশাবে যদি অ্যালবুমিন যায় 1+ তার মানে কিডনির রোগ না। যদি অ্যালবুমিন বেশি যায় 2+, 3 পায়, সেটা গেলে আপনি বুঝতে পারবেন। সেটার রাস্তা হলো যদি অ্যালবুমিন বেশি যায় আর যদি আপনি লক্ষ্য করেন তার ব্লাডে প্রোটিন লেভেল কমে যাবে এবং কোলেস্টেরল বেড়ে যাবে। সেই প্রোটিন লেভেল কমে গেলেই আপনার শরীরের যে ভাস্কুলার কম্পার্টমেন্টের যে পানিটা সেটা বেড়ে যাবে, তখনই আপনার পায়ে পানি আসবে, মুখে পানি আসবে। এখন পানি আসার কিন্তু শুধু কিডনির কারণ না, আমি বলি 3টা কারণে শরীরে পানি আসে। একটা হলো কিডনি রোগ, একটা লিভারের রোগ, একটা হার্টের রোগ। গ্রসলি অন্যান্য কারণে আসতে পারে, যেমন হাইপোথাইরয়েড, মানে থাইরয়েড একটা গ্ল্যান্ড আছে, পা ফোলা থাকে। আমাদের কাছে অনেক রোগী আসে এরকম ফুলে যাচ্ছে, কিন্তু ওই থাইরয়েড টেস্টটা করে না, টিএস লেভেল করলেই দেখা যায় এটা 100 এর উপরে। ওইটা চিকিৎসা করলে এই সব পানিটা নিসব ভালো হয়ে যায়। স্যার দর্শকের ফোনটা নিয়ে নিন। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। মিরপুর থেকে বলছি, আলামিন। জি, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রচন্ড ঘন প্রস্রাব। তো এর আগে একজন নিউরোলজিস্ট দেখাইছিলাম, তো ডায়াবেটিসও নাই আমার। তো উনি বলছিল যে মানে আমার প্রস্রাবের থলিটা ওভার কাজ করে। তো সেই ক্ষেত্রে যখন ওষুধ খাই তখন ভালো থাকি, যখন আমার ওষুধ শেষ হয়ে যায় আবার প্রচন্ড ঘন প্রস্রাব। খুবই সুন্দর প্রশ্ন, খুবই আজকে খুব ভালো ভালো প্রশ্ন। ওভারেক্টিক ব্লাডার, আপনার কোনো প্রশ্ন আছে? না, আমি বুঝছি। ওভারেক্টিক ব্লাডার হলো আপনার ব্লাডারটা ফ্রিকোয়েন্টলি কন্ট্যাক্ট করতেছে, অর্থাৎ আপনি যখন পেশাব করবেন, আপনি যখন মূত্রথলিটা 400 ml হবে তখন ইউ ফিল একটা আর্ক হয়, তখন আপনি রিল্যাক্স করেন, পেশাব হয়। কিন্তু এমন যদি হয় যে আপনার ওই ব্লাডারটা একটু পেশাব হলে ইরিটেশন হয়, তখন ইউ ফিল আর আপনি জান করেন। সেটা 2টা কারণে হতে পারে। একটা হলো আপনার নার্ভাসনেস থেকে হতে পারে, অথবা ব্লাডার ওভার অ্যাক্টিভিটির আরো কারণ আছে, সেটা আপনি বের করতে হবে। করে এটার ওভার অ্যাক্টিভিটি যেটা বললেন ওষুধ খেলে ভালো থাকেন সেটা। আরেকটা হলো যে অনেক সময় যে আপনার নিউরোলজিক্যাল মানে একটু অ্যাংজাইটি নিউরোসিস থাকলে এরকম হয়, ইনফেকশন থাকলে এরকম হতে পারে। অনেক সময় প্রোস্টেট গ্ল্যান্ড উপরে উঠে যায়, মানে বড় হয়ে যায়, তখন প্রোস্টেটিক ইউরেথ্রা যেটা বলি যে রাস্তা, সেখানে অল্প পেশাব আসলে একটা ইরিটেশন হয়, সেটাও হতে পারে। এই 3-4টা যে পসিবিলিটি আছে সেটা কারেকশন করলে, আপনি একটা কথা বলেছেন যে ওষুধ খেলে ভালো থাকেন, তাহলে ওষুধ খেয়েই আপনার চলতে হবে। সেক্ষেত্রে ওনার হচ্ছে কি অন্য কোনো ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্টটা দিয়ে সবসময় ট্রিটমেন্টটা দিয়ে চলতে হবে। যেটাতে ছিলাম স্যার আমরা যে কি কি পরীক্ষা নিরীক্ষা কখন করবে একজন ক্রনিক ডিজিজের পেশেন্ট কিডনি ভালো রাখার জন্য, সেগুলো আমরা ওইটা বলতেছিলাম যে সেই জন্য যে প্রোটিন, যেটা প্রোটিন যদি বেশি যায় 3টা কারণে। একটা কারণ হলো যে কিডনির জন্য প্রোটিন ফুলে গেছে কিনা, সেটা আপনি ইউরিন টেস্টে অ্যালবুমিন গেলে আমরা এটা ধরে গেলাম। যদি ইউরিনে অ্যালবুমিন না যায় তাহলে কিডনির জন্য ফোলা না। দ্বিতীয়ত হলো লিভার ডিজিজ, লিভার ডিজিজ যার ক্রনিক লিভার ডিজিজ সিরোসিস, সেটা আমরা লিভার ফাংশন টেস্ট করলে বা আল্ট্রাসাউন্ড বুঝতে পারি। তৃতীয় হলো হার্টের প্রবলেম, যে কনজেস্টিক হার্ট ফেলিওর, সেটা হার্টের যদি হার্ট বড় হয়ে যায় ব্লাড প্রেশার থেকে, সেটা তাহলে আমরা এই 3টা টেস্ট করলেই আমরা ধরতে পারলাম। আরেকটা হলো একটা থাইরয়েড ফাংশন টেস্ট করব সেটা। এর পরেও যারা বয়স্ক লোক, যারা ওবেসিটি মহিলা, তাদের 5 to 10% পায়ে পানি আসে, সেটা কোনো কারণ থাকে না, সেটা কোনো ইডিওপ্যাথিক ইডিমা। সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা একটু পেশাবের ওষুধ দিয়ে এই পানিটা বের করে দিই। এটাও কিন্তু এস্টাবলিশ এন্টিটি, যে কোনো কারণ ছাড়া পায়, যারা মোটা ওবেস। হ্যাঁ, অনেকে আছে অনেকক্ষণ বসে থাকলে, বড় লং জার্নি করলে দেখা যায় যে পা ফুলে গেছে বা অনেকক্ষণ বসে থাকলে, সেটা হলো যারা ওবেস খুব মোটা থাকে তাদের। সেটা কিন্তু কোনো কারণ পাওয়া যায় না, সেটাও কিন্তু একটা এন্টিটি এস্টাবলিশ। সো এই 4-5টা কারণে তাহলে আপনি পরীক্ষা করলে, পরীক্ষা আমরা আবার রিপিট করি, একটা ইউরিন টেস্ট করেন, একটা ব্লাড সুগার করেন, একটা ক্রিয়েটিন লেভেল করেন, একটা ইজিএফআর করেন, একটা আলট্রাসোনোগ্রাম করেন, আমার কিডনি সাইড আমি ক্লিয়ার করে দিতে পারবো। সেটাই মানে খুব সিম্পল কিছু পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে তার প্রত্যেকটা মানুষ তার কিডনিকে খুব ভালো রাখতে পারে। ব্লাড প্রেশার আছে নিয়ে দেখান, অসুবিধা নেই।
এই তো সিম্পল সিম্পল জিনিস। খুবই সিম্পল, জি, কিন্তু আমরা আর খুব কমপ্লিকেটেড করে ফেলি অনেক। তারপরে যদি কোনো রোগ থাকে সেই রোগের রিলেটেড আরো টেস্ট করব, সেটা তো পরে আসবে, নেক্সট মানে সেকেন্ড স্টেপে চলে আসবে। স্যার আপনি বলছিলেন প্রথমেই আমার সাথে কথা বলছিলেন যে পাথর নিয়ে, আমরা অলরেডি একটু বলেছি, আরেকবার একটু বলবেন যে অনেকের দেখা যায় যে যদিও এটা ইউরোলজি সাইটে, কিন্তু আপনাদের সাথেও অবশ্যই কম্বাইন করে ট্রিটমেন্টটা করতে হয়। একজনের পাথর হয়ে গেল, পাথরটা রিমুভ করে ফেললো, এরপরে দেখা যায় কিছু ট্রিটমেন্ট তার লাগে, একটু বলবেন এই বিষয়ে। এখন পাথরের মেডিকেল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। পাথর যদি বড় থাকে, রাস্তা ব্লক থাকে, তাহলে আপনি পাথরটা ফেলে দিতে হবে। এখন তো আর ওপেন সার্জারি করে না, এখন ফুটা করে করে, অথবা ভিতর দিকে যে মানে ভাইব্রেশন দিয়ে ভেঙে দেয়, ইউআরএস বলি, লিথোট্রিপসি বলি, খুবই এখন মডার্ন যুগ। কিন্তু পাথর ভেঙে দিলেন, পাথর বের করে দিলেন, করে কিন্তু এই পাথর একটু আগেই বলতেছিলাম যে 5 বছর পরে 50% রিকভার করবে, 10 বছর পরে 75 রিকভার, সেইখানে কোশ্চেন, সেইখানে মেডিকেল ট্রিটমেন্টের দরকার আছে। সেই জন্য আপনি ইউ হ্যাভ টু নো যে আপনি কি দিয়ে পাথর হলো, হোয়াট আর দ্য মেটাবলিক ফ্যাক্টর। মেটাবলিক ফ্যাক্টর হলো হাইপারক্যালসিমিয়া, ব্লাডে ক্যালসিয়াম লেভেল থাকবে, এবং হাইপারক্যালসিউরিয়া, পেশাবে যেতে হবে। ক্যালসিয়াম লেভেল ব্লাডে না থেকেও ইউরিনে ক্যালসিয়াম যায়, তো ক্যালসিয়াম একটা উপাদান। অক্সালেট, অক্সালেট পেশাবে যেতে হবে। সাইট্রেট, সরি সিস্টিন বলি, আর ইউরিক অ্যাসিড, এটা সাইট্রেট আপনার ভালো, সাইট্রেট পাথর তৈরি হতে দেয় না। সেই জন্য আমরা কি করি, যখন যে পাথর যদি ছোট থাকে, আমরা একটা ইউরোকিট, সাইট্রোকেট দেই, যাতে পাথরটা বড় না হয়। কোনো রোগ ওষুধ নাই এখন পর্যন্ত এস্টাবলিশড যে আপনি ওষুধ দিয়ে পাথর ভেঙে ফেলতে পারবেন, এটা ভুল ধারণা। আমরা জাস্ট দেই ওষুধ যে তারা না বাড়ে। তাহলে এই মেডিকেল ট্রিটমেন্টের এই যে মেটাবলিক ফ্যাক্টর, অনেক আবার আরেকটা কিছু আছে, জেনেটিক ফ্যাক্টর আছে, অর্থাৎ বাপের পাথর, ছেলের পাথর, এনভায়রনমেন্ট ফ্যাক্টর, যারা মিডল ইস্টে যায় তাদের পাথর বেশি হয়, সাউথ ইস্টে বেশি হয়। অনেক সময় বলে যারা প্রোটিন জাতীয় খাবার বেশি খায় তাদের পাথর, কারণ অক্সালেট, ক্যালসিয়াম যারা প্রোটিন খায় তাদের। অনেক সময় বলে প্রোটিন রেস্ট্রিকশন করো, কিন্তু এখন সেটা বলে না। কেন বলে না? প্রোটিন যদি ক্যালসিয়াম রেস্ট্রিকশন করো, ক্যালসিয়াম রেস্ট্রিকশন করলে ক্যালসিয়াম অক্সালেট তৈরি হয় না গাটে, তাহলে অক্সালেটটা অ্যাবজর্ব হয়। কাজেই এখন ক্যালসিয়াম রেস্ট্রিকশন করতে বলেন, একটা স্ট্যান্ডার্ড ক্যালসিয়াম আমরা দিতে হয়। তাহলে এই ফ্যাক্টরগুলি যদি জানি, তাহলে আমরা এই ফ্যাক্টরের উপরে অ্যাটাক করতে পারবো। এরকম যে খাবারের ভিতরে আছে কিনা, কোনো ওষুধ খেলে এটা বাড়ে কিনা। যেমন অনেকে ভিটামিন সি খায়, গুড, ভিটামিন সি হিলিং এর জন্য করোনা পিরিয়ডে ভিটামিন ডি, সি এবং সবই খাবেন। যদি বেশি খান পাথর তৈরি হতে পারে, সেটা আপনি জানতে হবে। সো দেয়ার ইজ এ মানে একটা লিমিটেশন আছে, সবকিছুর জন্য একটা লিমিটেশন থাকে। তাহলে এই ফ্যাক্টরগুলি যদি আমি জানি এবং সেই অনুপাতে যদি খাদ্য তালিকা তৈরি করে, এট দ্য সেম টাইম আপনি পানিটা বেশি খেতে হবে। পানিটা খেলে ওয়াশ আউট হয়ে যাবে। কারণ আপনি দেখেন এই যে পেশাবটা একটা তরঙ্গিত, সেখানে এরকম পাথর হয় ডিমের সাইজ, এত শক্ত পত্রিকা হয়, বিকজ সুপার স্যাচুরেশন হয়ে যায়। এই উপাদানগুলি সেখানে জমাট বাঁধে, পানি যদি কম থাকে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, পিএইচ, অর্থাৎ অ্যাসিডিটির উপরে নির্ভর। কিছু কিছু স্টোন অ্যাসিডিক মিডিয়ামে তৈরি হয় ইউরিন, কিছু অ্যালকালাইন মিডিয়াম। যেগুলি অ্যালকালাইন মিডিয়ামে হয় সেগুলি চুপচাপ বসে থাকে, যেমন স্ট্যাক অন ক্যালকুলাস, এবং সেই ক্ষেত্রে ইনফেকশন থাকে। এবং আপনি জানেন এই পাথর যখন ভাঙার পরে কিন্তু একটা সার্জ হয় ব্যাকটেরিয়া, এবং সিভিয়ার ইনফেকশন হয়। সেই ক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনি অপারেশন করার পরে একটা অ্যান্টিবায়োটিক দিতে হয়, যেমন স্ট্যাক অন ক্যালকুলাস। স্যার আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার খুব সংক্ষেপে বলবেন, কিডনি ভালো রাখতে হলে কি করতে হবে? খুব সুন্দর প্রশ্ন। খুবই আমরা গোল্ডেন টিপস আমি বলে দেই, যেগুলি আমরা আলোচনা করলাম। কন্ট্রোল ইওর ডায়াবেটিস ইফ ইউ হ্যাভ, কন্ট্রোল ইওর ব্লাড প্রেশার। যদি কনজেনিটাল কোনো পাথর থাকে, আর কোনো কনজেনিটাল রোগ থাকে, সেটা চিকিৎসা করেন। নেফ্রাইটিস যেটা থাকে সেটার চিকিৎসা করেন। পানি বেশি করে খান, টাটকা শাকসবজি খান, কায়িক পরিশ্রম করেন, ডেইলি 30 মিনিট হাঁটেন। তারপরে সোশ্যাল স্মোকিং যেটা আছে সেটা পরিহার করেন, মদ্যপান তো করবেনই না সেটা। আর হলো সোশিয়াল, যেটা আমরা ধর্মীয় অনুশাসনগুলি মেনে চলেন, আর টাটকা শাকসবজি খান, পানিটা বিশেষ করেন। রক্তে যদি চর্বি থাকে, সেই চর্বিটাও আপনি কমে রাখতে হবে, সেটা কিডনিতেও ড্যামেজ করে, হার্টের উপরেও ড্যামেজ করে। ওভারঅল একটা ডিসিপ্লিন লাইফ লিড করেন। স্যার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে এসে দর্শকদের অনেক অনেক প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। ডক্টর তানিয়া, আপনাকে নিউজ 24 দর্শক এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ, আমাকে অপরচুনিটি দেওয়া, মানুষের সাথে কথার জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানে শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।